বলবো দুই প্রতিবেশীর গল্প। একদিকে বিশ্বশক্তির সঙ্গে সখ্যতা, অন্যদিকে আত্মমর্যাদার লড়াই, যেখানে সীমান্ত শুধু ভূখণ্ড নয়, কূটনীতির এক অদৃশ্য কাঁটা। আর এবার সেই কাঁটা সরিয়ে বাংলাদেশ বলল, আমরাও পারি। না, এটি প্রথম নয়, তবে এবার আঘাত নয়, প্রতিঘাত। ভারত করল ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ, আর বাংলাদেশ দিল কোটি কোটি টাকার আমদানি বাণিজ্যে নিষেধাজ্ঞা। আর এতেই কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গ, ধাক্কা খেয়েছে দিল্লি। এটি কি শুধুই প্রতিশোধ, নাকি নতুন বাংলাদেশের পররাষ্ট্র নীতির নবযাত্রা? আসুন বুঝিয়ে বলছি। গত 13 এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কাস্টমস উইং একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। কাস্টমস আইন 2023-এর ধারা 8-এর উপধারা 1-এর ক্ষমতা বলে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে স্পষ্টভাবে জানানো হয় ভারত থেকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ পণ্যের তালিকায় রয়েছে মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো। নিষিদ্ধের তালিকায় আরও রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স। তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা একেবারে হঠাৎ নয়। এই নিষেধাজ্ঞা বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বাংলাদেশের ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সরকারের সহায়তায় কিভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে উঠছে, আসুন সেদিকে একটু আলোকপাত করি। বাংলাদেশের বস্ত্রশিল্প দেশের রপ্তানির মূল চালিকা শক্তি, আর এই শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় 90% আসে ভারত থেকে। বেনাপোল, ডোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে এই সুতা ঢুকত দেশের ভিতরে। কিন্তু এই সুতার বাজারে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য ছিল ভারতের। দেশের সুতা আমদানিকারকরা বারবার বলছিলেন, আমদানি নির্ভরতা কমাও, দেশীয় শিল্পকে বাঁচাও। সেই দাবি এবার কার্যকর করল অন্তর্বর্তী সরকার। ভারতের সুতা বাজার বছরে 1000 কোটি টাকার, যার বড় অংশ আসত বাংলাদেশ থেকেই। এবার সেই বাজার এক ঝটকায় বন্ধ। এই ধাক্কা শুধু ভারতীয় রপ্তানিকারকদের নয়, কলকাতার শিল্পাঞ্চলেও কাঁপন তুলেছে। তাহলে কি বাংলাদেশ এবার পরনির্ভরতা ছেড়ে সত্যিকারের স্বনির্ভরতার পথে হাঁটছে? 8 এপ্রিল 2025 একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্যবসায়ীরা এতে বিশাল ক্ষতির মুখে পড়েন। ভারতের এই সিদ্ধান্তের ব্যাখ্যাই ঠুনকো যুক্তি, বন্দর ব্যবস্থাপনার অতিরিক্ত চাপ। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। তবে বাংলাদেশ সেই চাপ এড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে, রপ্তানিতে বেছে নিয়েছে ভিন্ন পথ। আর বাংলাদেশ এবার সেই চাপের জবাব দিল অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স অঞ্চল নিয়ে একটি স্পষ্ট বার্তা দেন যে বাংলাদেশ এখন আর ভারতের কোনো কূটনৈতিক চাপ মেনে নেবে না। যে বাংলাদেশকে একসময় ছোট ভাই মনে করত ভারত, সেই বাংলাদেশ একটি স্বাক্ষরে, একটি ঘোষণায় ভারতের কোটি কোটি টাকা রপ্তানি বাণিজ্য থামিয়ে দিচ্ছে। তাহলে কি এটি নতুন বাংলাদেশ, ঘুরে দাঁড়ানো বাংলাদেশ, নাকি চীনের ছায়াতলে একটি নতুন শক্তির কৌশল বাংলাদেশের? আসুন বিস্তারিত বুঝিয়ে বলছি। বাংলাদেশ এখন আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি RCEP-তে যোগদানে আগ্রহ প্রকাশ করেছে, যেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি দেশ অন্তর্ভুক্ত।
এই জোট বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে, আর এতেই ভারতের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারত বরাবরই একতরফা সিদ্ধান্তে বাংলাদেশের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে, কিন্তু এবার ইতিহাস বদলেছে। বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানায়নি, বরং পাল্টা চাল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরাও খেলতে জানি, আমরাও আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। এনবিআরের এই নিষেধাজ্ঞা কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি কূটনৈতিক বার্তা। বাংলাদেশ বোঝাতে চায়, ভারত ছাড়াই বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক হতে পারে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, এমনকি ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের সঙ্গেও। এবার প্রশ্ন উঠছে, ভারতের কেন্দ্রীয় সরকার কি বুঝতে পেরেছে এই নিষেধাজ্ঞার অর্থ? এই নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের হিমাচল, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ুর মতো রাজ্যগুলো। বিশেষত বাংলাদেশের বিশাল কনজিউমার মার্কেট হারানো মানে হচ্ছে ভারতের নিজস্ব উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং ভবিষ্যতের বিকল্প বাজার খোঁজার জটিলতা। তবে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে স্বল্প মেয়াদে কিছু চাপ তৈরি হবে বাংলাদেশের পোশাক শিল্পে, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করছে ডক্টর ইউনূসের সরকার। ভারত বাংলাদেশ সম্পর্ক মানেই যে শুধু তিস্তার পানি, সীমান্ত কিংবা পণ্য বাণিজ্য নয়, বঙ্গোপসাগরের গভীর জলরাশিতেও চলছে এই দুই দেশের কৌশলগত লড়াই। এবার সেই লড়াইয়ে দেখা দিয়েছে একটি ছন্দের মিল। কিভাবে? আসুন বুঝিয়ে বলছি। 2025 সালে এসে প্রথমবারের মতো দুই দেশ একসাথে দিয়েছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। গত 15 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই 58 দিনের অবরোধ চলবে 11 জুন পর্যন্ত। মাছেদের প্রজনন মৌসুমে এমন একসাথে নিষেধাজ্ঞা জারি হওয়ায় উপকূলের হাজারো বাংলাদেশি জেলেরা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। শুধু নিষেধাজ্ঞা নয়, এবার সমুদ্রের পাহারায় থাকছে কোস্টগার্ড, নৌবাহিনী আর মৎস্য বিভাগ, যাতে কোনো বিদেশি ট্রলার সীমান্ত অতিক্রম না করে। এবার শুধু মাছ রক্ষা নয়, বাংলাদেশের সামুদ্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় নিরাপত্তার প্রসার করছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি ক্রমশই সমুদ্র নির্ভর হয়ে উঠছে। সামুদ্রিক মাছ রপ্তানি, সমুদ্র বন্দর এবং ব্লু ইকোনমির সম্ভাবনার কথা মাথায় রেখেই সরকার এখন সি বেস ডিপ্লোমেসি ও নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনছে। সেই প্রেক্ষাপটে ভারতীয় জেলেদের প্রবেশ নিয়ন্ত্রণ এক যুগান্তকারী পদক্ষেপ। সাগরে মাছ ধরায় একসাথে নিষেধাজ্ঞা মানেই শুধু পরিবেশ রক্ষা নয়, এটি দুই দেশের সীমান্ত শ্রদ্ধার পরীক্ষা। কারণ এতদিন ভারত মুখে বন্ধুত্বের কথা বললেও সমুদ্রে বাংলাদেশের সীমানায় বারবার ঢুকে পড়ছিল ভারতীয় ট্রলার। এখন সেই পথ বন্ধ হওয়ায় ক্ষোভ জমেছে ভারতের দক্ষিণ উপকূলেও। বঙ্গোপসাগর এখন শুধু ঢেউয়ের গল্প নয়, আজকের বাংলাদেশ শুধু স্থলেই নয়, সমুদ্রেও বলিষ্ঠ। আর এই বাংলাদেশ এখন জানে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়। চাইলে বাংলাদেশের মানুষ পারে, সাহসে পারে, আর কৌশলে তো বটেই। আমি তানভীর খন্দকার, এরপর আসছি অন্য একটি বিজয়ের গল্প নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।